সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টারের একটা নতুন চ্যাপ্টার নিয়ে। আজকে কিন্তু আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টারের কোন চ্যাপ্টার নিয়ে তোমরা এখানেই নামটা কিন্তু দেখতে পাচ্ছ, অ্যাকাউন্টিং ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস অ্যান্ড সিঙ্গেল এন্ট্রি। তো এই চ্যাপ্টারটা তো আমরা শুরু করব, কিন্তু শুরু করবার আগে আমরা প্রত্যেকটা শব্দের মানে আগে বুঝে নেব যে অ্যাকাউন্টিং ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস আর সিঙ্গেল এন্ট্রি কথার মানে কি। দেখো, পুরো ভিডিওটাকে কিন্তু আমি দুটো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে কিন্তু আমি তোমাদের সঙ্গে কনসেপ্ট নিয়ে আলোচনা করব, কনসেপ্ট বুঝিয়ে দেব যে কখন অঙ্কটা করতে হবে, কেন অঙ্কটা করতে হবে, কিভাবে অঙ্কটা করতে হবে। এবং তারপরের আরেকটা পার্টে এই ভিডিওতেই তারপরে আমি একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেম কিন্তু বসু অ্যান্ড দাস, তোমরা এখানে দেখো ভালো করে, বসু অ্যান্ড দাসের যে প্রবলেম বুক আছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের, সেই প্রবলেম বুক থেকে আমি একটা প্রবলেম সলভ করে কিন্তু তোমাদেরকে দেখাবো। তাহলে চলো আজকে আমরা প্রথমেই কথা আর একদম না বাড়িয়ে আজকে আমরা প্রথমেই চলে যাব কনসেপ্টে। তাহলে কনসেপ্ট তো তোমাদের বোঝাবো, তাহলে ব্যাপারটা আমি তোমাদেরকে আগে বোঝাই। বলে দিয়েছে অ্যাকাউন্টিং ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস। ইনকমপ্লিট রেকর্ডস কথাটার মানে কি? আমরা যদি শুধু এইটুকুনির মানে দেখি, ইনকমপ্লিট রেকর্ডস তার মানে যে রেকর্ডগুলো কমপ্লিট করা নেই, মানে আমাদেরকে কিছু ইনফরমেশান দেবে যেগুলো কমপ্লিট ইনফরমেশান নয়, অথচ আমাদেরকে অঙ্ক করতে হবে। আচ্ছা, ব্যাপারটাকে যদি আমরা দেখি, দেখো সিঙ্গেল এন্ট্রি মানে কি? সিঙ্গেল এন্ট্রি মানে কোনো ভাবো দোকানদার যারা হয় না, যারা দোকানদার হয় বা যারা ছোট ব্যবসায়ী হয়, তারা অত ডেবিট ক্রেডিট অত বুঝে কিন্তু তারা হিসাব রক্ষণ করতে পারে না, ঠিক আছে? তারা শুধু এইটুকুনি বোঝে। জাস্ট ভাবো, একটা যদি মুদিখানার দোকান হয়, তাহলে মুদিখানার দোকানের যে মালিক সে কি করে? সে দেখে যে কত টাকা খরচা হলো, 200 টাকা খরচা হলো, 300 টাকা খরচা হলো, টোটাল আমার খরচা হলো 500 টাকা, এরকম দেখে। এবার 500 টাকার আমি মালটাকে বিক্রি করে দিলাম 600 টাকায়, তাহলে আমার লাভ হলো 100 টাকা। জাস্ট এইভাবে কিন্তু হিসাব করে। এই ধরনের হিসাবকে বলে সিঙ্গেল এন্ট্রি। মানে এদের যে খরচ সেইগুলোকে ডেবিটে বা যে ইনকাম সেগুলোকে ক্রেডিটে এইভাবে কিন্তু লিখতে পারে না, জাস্ট এরকম একটা ফর্দ করে হিসাব করে দেয়। এই ধরনের যে হিসাব তাদের বলা হয় সিঙ্গেল এন্ট্রি। এবারে এই সিঙ্গেল এন্ট্রি আর ইনকমপ্লিট রেকর্ডস থেকে কিভাবে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটাই কিন্তু আমরা আজকে দেখাবো। আমাদের এই অঙ্কের মানেটা কি? আমাদের এই অঙ্কের মানে হলো কিছু ইনকমপ্লিট রেকর্ড দিয়ে দেবে, যেটা থেকে আমাদেরকে ফাইনাল অ্যাকাউন্ট, অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্টের কী কী যে 3টে ভাগ হয় আমরা জানি। ট্রেডিং, আমরা জানি তো এগুলো, যে ফাইনাল অ্যাকাউন্টের যে 3টে ভাগ হয়, ট্রেডিং, তারপরে তোমরা সবাই জানো প্রফিট অ্যান্ড লস, তারপরে কি করতে হয় ব্যালেন্স শিট, তাই না? তাহলে এই 3টে জিনিস আমাদের প্রস্তুত করতে হবে, ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট। তোমরা বলবে এ তো কোনো ব্যাপারই নয়, তো তোমরা বলবে এ তো আমাদের কাছে কোনো ব্যাপারই নয়, কিন্তু আমরা জানি যখনই আমাদেরকে কোনো ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করতে দেওয়া হয়, আমাদেরকে যখন প্রশ্নপত্রে একটা ফাইনাল অ্যাকাউন্ট দেওয়া হয়, যে বলে দেওয়া থাকে প্রিপেয়ার এ ফাইনাল অ্যাকাউন্ট, তখন কিন্তু একটা জিনিস দেওয়া হয়। কি জিনিস দেওয়া হয়? যখনই আমাদেরকে ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে বলা হয় এবং প্রশ্নপত্রে কি দেওয়া থাকে, একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে। দেখবে তোমরা এগুলো মনে করো, মনে পড়ছে কিনা দেখো, দেখবে এরকম একটা ট্রায়াল ব্যালেন্স কিন্তু দেওয়া থাকে। দেখবে অঙ্কের মধ্যে, আমি যদি অঙ্কটাকে একবার এখানে এরকমভাবে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে, দেখবে এরকম ধরনের একটা ট্রায়াল ব্যালেন্স কিন্তু দেওয়া থাকবে। যে কোনো ফাইনাল অ্যাকাউন্টটি তুমি তৈরি করতে যাবে কিনা, তখনই প্রশ্নপত্রের মধ্যে দেখবে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে। ট্রায়াল ব্যালেন্সের এই দিকটা কী হয়, ডেবিট, এই দিকে কী হয়, ক্রেডিট। এবং দেখবে ট্রায়াল ব্যালেন্সে কী কী থাকে, এক এক করে অনেক কিছু লেখা থাকে। দেখবে ওপেনিং স্টক লেখা থাকে, ওপেনিং স্টক ভাবো লেখা রয়েছে 10 টাকা, আমি অ্যামাউন্টগুলো ছোট ছোট ধরছি, আচ্ছা 100 টাকা ধরছি। তারপরে দেখবে কি লেখা থাকে, পারচেস লেখা থাকে, তাই না? এরকম লেখা থাকে পারচেস, ভাবো পারচেস লেখা আছে 200 টাকা। এরকমভাবে দেখবে লেখা থাকে ওয়েজেস লেখা থাকে, ওয়েজেস লেখা থাকে 300 টাকা। স্যালারি লেখা থাকবে, ভাবো স্যালারি 100 টাকা, ঠিক আছে? আর কি কি আরও এরকম থাকে, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, ডেটর্স, ভাবো একটা সম্পত্তি রইল ডেটর্স, ঠিক আছে? তারপরে ভাবো রয়েছে বিল্ডিং, এরকম থাকবে বিল্ডিং, ভাবো রয়েছে আরও 200 টাকা,
300 টাকা। এরকমভাবে দেখবে যখন ফাইনাল অ্যাকাউন্ট থাকে দেখবে এরকম ডেবিট দিকে এরকম লেখা থাকে, তারপরে লেখা থাকবে ক্যাশ, ব্যাংক, মনে পড়ছে তোমাদের এগুলো? ক্যাশ, ব্যাংক, এরকমভাবে দেখবে লেখা থাকে। একইভাবে দেখবে তোমরা ক্রেডিট সাইডে দেখবে কি লেখা থাকে, ক্যাপিটাল লেখা থাকে, তাই না? ক্যাপিটাল লেখা থাকে, ভাবো 100 টাকা। ঠিক আছে, সেলস লেখার রয়েছে ভাবো 200 টাকা। আর কি লেখা থাকতে পারে ভাবো, লেখা রয়েছে ক্রেডিটর্স, ক্রেডিটর্স। এরকমভাবে দেখবে ফাইনাল অ্যাকাউন্টে কিন্তু দেখবে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে। তোমরা যে কোনো প্রশ্নপত্র খুলবে দেখবে এরকম একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে, এবং এই ট্রায়াল ব্যালেন্সটার নিচেও কিন্তু দেখবে অনেক অ্যাডজাস্টমেন্ট থাকে। দেখবে এর ট্রায়াল ব্যালেন্স শেষ হয়ে গেল, এবারে দেখবে নিচে অ্যাডজাস্টমেন্ট থাকে 1 নাম্বার 2 নাম্বার দিয়ে। দেখবে কি থাকে, প্রথমে ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক দেখবে এরকম একটা অ্যাডজাস্টমেন্ট থাকে। ক্লোজিং স্টক ভাবো রয়েছে ₹500 টাকা, ভাবো রয়েছে, বা 5000 টাকা আমি ভাবো লিখলাম। তারপরে দেখবে এরকম আরও অনেক কিছু থাকে, যে ডেপ্রিসিয়েশন, আমি ডেপ্রিসিয়েশনকে শর্টে ডিইপি বলে লিখছি, অন ভাবো রয়েছে বিল্ডিংয়ের ওপর ডেপ্রিসিয়েশন করতে বলেছে। এইগুলো তো তোমরা জানোই, বিল্ডিং 10%। তাছাড়া আরও প্রচুর থাকে, আমি আর লিখছি না। ব্যাড ডেপ্ট থাকে, তারপরে তোমার থাকতে পারে আউটস্ট্যান্ডিং ওয়েজেস, বিভিন্ন আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এরকম কিন্তু অনেক অ্যাডজাস্টমেন্ট থাকে, এবং এখানে একটা ট্রায়াল ব্যালেন্স থাকে। এই জিনিসটা আমাদেরকে যদি দিয়ে দেয়, এই ট্রায়াল ব্যালেন্স যদি আমাদেরকে কেউ দিয়ে দেয় এবং অ্যাডজাস্টমেন্ট যদি আমাকে দিয়ে দেয়, তাহলে আমরা অনায়াসে একটা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো, তাই না? পারবো। এই যে ট্রায়াল ব্যালেন্সটা দিয়ে দিল, অ্যাডজাস্টমেন্টটা দিয়ে দিল, এইটা হলো একটা কমপ্লিট রেকর্ড। আমাকে একটা কেউ কমপ্লিট রেকর্ড দিল, বোঝা গেল? আমাকে যদি কেউ ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিল মানে আমাকে একটা কেউ কমপ্লিট রেকর্ড দিল। আর আমাকে যদি কেউ কমপ্লিট রেকর্ড দেয়, আমি দেখো কমপ্লিট অংশটুকুনিকে দাগ দিচ্ছি, আমি যদি কমপ্লিট অংশটুকুনি আমাকে কেউ দিয়ে দেয়, কমপ্লিট, এই যে ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট, ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট, এগুলোকে বলে কমপ্লিট রেকর্ড, আমাকে যদি দিয়ে দেয়, আমরা অনায়াসে একটা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবো। কিন্তু আমাকে যদি কেউ কমপ্লিট রেকর্ড না দেয়, কমপ্লিট রেকর্ড মানে কি? কমপ্লিট রেকর্ড মানে এরকম ট্রায়াল ব্যালেন্স কিন্তু কেউ আমাকে দেবে না। কমপ্লিট রেকর্ড মানে কি? ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট, এরকম যদি আমাকে কেউ না দিয়ে আমাকে যদি ইনকমপ্লিট রেকর্ড দেয়, ইনকমপ্লিট রেকর্ড মানে কি? জাস্ট এরকম অঙ্কের মধ্যে থাকবে, এই ভাবো লেখা থাকবে ক্যাশ সেলস, ক্যাশ সেলস 500 টাকা, ক্যাশ সেলস 500 টাকা। হুট করে একটা দিয়ে দিল ডেটর্স, হুট করে একটা দিয়ে দিল ডেটর্স, ঠিক আছে, ₹200 টাকা, ঠিক আছে, কোনো মানে একদম কোনো ম্যানার্স নেই আর কি, যেরকম খুশি যা তা করে একটু দিয়ে দিচ্ছে। তারপর ক্যাশ সেলস 500 টাকা, তারপরে আমি কি লিখলাম? ডেটর্স 200 টাকা। এবারে ভাবো আমি লিখছি মেশিনারি বছরের শুরুতে ভাবো কেনা হয়েছে, মেশিনারি 1/1/2000 ভাবো 22 লিখছি আমি, 2022-এ ভাবো দাম ছিল 5000 টাকা, ঠিক আছে। তারপরে ভাবো লেখা আছে, মানে একদম কোনো ছিঁড়িছাড় নেই আর কি, যেরকম খুশি একদম ভাবো লেখা রয়েছে ক্যাশ ব্যালেন্স 300 টাকা। এরকম কোনো ট্রায়াল ব্যালেন্স নেই, জাস্ট এরকম কয়েকটা ইনফরমেশান আরও দিয়ে দিলে, দিয়ে বললে এবার ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করো। তখন আমরা কিভাবে করব? এই ধরনের জিনিসকে আমরা কি বলি বলতো? ইনকমপ্লিট রেকর্ড। আর এই রকম ইনকমপ্লিট রেকর্ডের মাধ্যমে কারা হিসেব রাখে বলো তো? এরকম ইনকমপ্লিট রেকর্ডের মাধ্যমে হিসেব রাখাকে বলা হয় সিঙ্গেল এন্ট্রি। আর যদি কেউ ডেবিট, ক্রেডিট এইভাবে হিসাব রাখে, সেই ধরনের হিসাব রক্ষণকে আমরা কি বলবো? ডবল এন্ট্রি সিস্টেম। সেই ধরনের অ্যাকাউন্টিংকে আমরা কি বলবো? ডবল এন্ট্রি সিস্টেম। যারা ডেবিট আর ক্রেডিট এইভাবে একদম সাজিয়ে গুছিয়ে হিসাব রাখে। আর যেভাবে যারা মুদিখানার দোকান বা ছোটোখাটো ব্যবসায়ী, তারা যেভাবে হিসাব রাখে, ক্যাশ সেলস, ডেটর্স, এই আমি ক্যাশের মাধ্যমে সেল করলাম এত, ডেটর্স আমি 200 টাকায় কাউকে ধারে বিক্রি করে দিলাম, ডেটর্স লিখে রেখে দিলাম 200 টাকা, আমার হাতে ক্যাশ আছে 300 টাকা। এরকমভাবে যারা রাখে তাদেরকে আমরা কি বলি? এই ধরনের হিসাব রক্ষণকে আমরা বলি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। এবারে আমাদেরকে এই অঙ্কতে কি করতে হবে? আমাদেরকে অঙ্কের মধ্যে ঠিক এরকম ধরনের কিছু ইনকমপ্লিট রেকর্ডস দিয়ে দেবে, ছড়ানো ছেটানো কয়েকটা কথা, জাস্ট ছড়ানো ছেটানো কয়েকটা কথা দিয়ে দেবে। সেই কথা থেকে আমাদেরকে কি করতে হবে? ফাইনাল অ্যাকাউন্ট বানাতে হবে। ট্রেডিং, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট আমাদেরকে বানাতে হবে কিছু ছড়ানো ছেটানো কথা বা ইনকমপ্লিট রেকর্ড থেকে আমাদের ফাইনাল অ্যাকাউন্ট বানাতে হবে। তাহলে চলো আজকে আমরা প্রথমেই চলে যাব প্রিভিয়াস ইয়ারের একটা প্রবলেম বসু দত্ত থেকে। তাহলে চলো আমি এগুলোকে মুছে দিচ্ছি, দিয়ে আমরা চলে যাব একটা প্রিভিয়াস ইয়ারের প্রবলেমে, ঠিক আছে?
তো তোমরা এবারে স্ক্রিনের ওপরে একটা অঙ্ক দেখতে পাচ্ছ, যে অঙ্কটায় দেখবে কোনো ট্রায়াল ব্যালেন্স কিন্তু দেওয়া নেই, কোনো ট্রায়াল ব্যালেন্স নেই। তোমরা অঙ্কটাকে ভালো করে দেখো, কোনো ট্রায়াল ব্যালেন্স দেওয়া কিন্তু নেই, কোনো সেরকমভাবে অ্যাডজাস্টমেন্ট নেই, যেরকম খুশি ছড়িয়ে ছিটিয়ে কিছু ইনফরমেশান দেওয়া আছে এবং সেই ইনফরমেশানগুলো থেকে কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করতে বলে দিয়েছে। তো দেখো প্রথমেই আমি যদি প্রথম লাইন পড়ি, বলে দিয়েছে মিস্টার জেড কিপস হিজ বুকস বাই সিঙ্গেল এন্ট্রি বেসিস। তারপরে দেখবে বলে দিয়েছে হি ফার্নিশেস দ্য ফলোয়িং ইনফরমেশন ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2022। চলো ঝটপট এটাকে আমরা একটু লিখে নিই। ফর দ্য ইয়ার এন্ডেডটা কত বলে দিয়েছে? 31/12/2022, সেটাকে আমি একটু লিখে নিলাম। তারপরে দেখো কি কি বলেছে, দেখো কীরকম ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ইনফরমেশান দিয়েছে। এক নম্বরে বলে দিয়েছে ক্যাশ কালেকশন ফর্ম ডেটর্স। কোনো একটা হয়তো আমার ডেটর্স আছে, তার থেকে আমি কিছু ক্যাশ কালেকশন করেছি, ক্যাশ সেলস বলে দিয়েছে কত? 19,200। তারপরে দেখবে আমি যে অংশটা গোল করছি, দেখো পুরো গোল করছি, সেই জায়গাটায় কি বলে দিয়েছে? দ্য ব্যাঙ্ক ট্রানজ্যাকশন ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2022। অর্থাৎ 2022 সালে যত রকমের ব্যাংক ট্রানজ্যাকশান হয়েছে, অর্থাৎ ব্যাংক থেকে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যত টাকা কেটে নিয়েছে সেইগুলোকে দেখো সব কোন দিকে লেখা রয়েছে? ডান দিকে। দেখো কত কিছু লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে ওভারড্রাফট অ্যাজ অন 1/1/2022 4,800, ইন্টারেস্ট অ্যান্ড ব্যাঙ্ক চার্জেস 90 টাকা কেটে নিয়েছে, পার্সোনাল ড্রয়িংস আমি তুলে নিয়েছি, পার্সোনাল ড্রয়িংস 2,400 টাকা, স্যালারি দিয়েছি আমি কত? 10,200 টাকা সব ব্যাঙ্ক থেকে কেটে নিয়েছে, জেনারেল এক্সপেন্সেস দেখো 9,510 ব্যাঙ্ক থেকে কেটে নিয়েছে, পেমেন্ট ফর ক্রেডিটর্স আমি ক্রেডিটর্সকে পেমেন্ট করেছি 18,000, এরকমভাবে সব কেটে নিয়েছে। আর একবারই আমি কি করেছি? ব্যাংকে টাকা জমা করেছি, সেটা হলো দেখো বলে দিয়েছে ক্যাশ ডিপোজিটস আউট অফ কালেকশন 47,910, ওটা কিন্তু আমার ব্যাংকে টাকা জমা হয়েছে। তারপরে দেখো নিচে 4, 5, 6 করে কী সব বলে দিয়েছে? ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে। কার কার ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে? দেখো 4 নম্বর পয়েন্টে স্টক, ডেটর্স, ফার্নিচার, বিল্ডিং, ক্রেডিটর্স এইগুলো বলে দিয়েছে। তারপরে দেখবে বলে দিয়েছে 5 নম্বরে হি পারচেসড ওল্ড মেশিন 1,200 টাকা। তারপরে দেখবে কি বলে দিয়েছে? বলে দিয়েছে কিন্তু ক্লোজিং স্টক, ক্লোজিং ব্যালেন্সগুলো বলে দিয়েছে। কার কার বলে দিয়েছে? স্টক, ডেটর্স আর ক্রেডিটর্সের ক্লোজিং ব্যালেন্স বলে দিয়েছে। এবং লাস্টে শুধু বলে দিয়েছে 10% ডেপ্রিসিয়েশন করতে অল ফিক্সড অ্যাসেটের ওপর। তাহলে এই হলো কিছু ছড়ানো ছেটানোভাবে দেওয়া কিছু ইনফরমেশান। এর ওপর ভিত্তি করে আমাদেরকে কি করতে হবে? এর ওপর ভিত্তি করে আমাদেরকে কিন্তু বানাতে হবে, এইখানে আমরা কি বানাবো? ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস, এবং এখানে ব্যালেন্স শিট, মানে অর্থাৎ একটা ফাইনাল অ্যাকাউন্টকে আমাদেরকে করতে হবে। অথচ অঙ্কের মধ্যে কোনো রকম ভালো করে ট্রায়াল ব্যালেন্স দেওয়া কিন্তু নেই, তবু আমাদের বানাতে হবে, এবং ভালো করে কোনো অ্যাডজাস্টমেন্টও দেওয়া নেই। শুধু কয়েকটা সম্পত্তি আর কয়েকটা লাইবিলিটিসের কি ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স দিয়ে দিয়েছে। আর কি বলে দিয়েছে? জাস্ট ব্যাঙ্ক ট্রানজ্যাকশন কয়েকটা, যে আমার ব্যবসার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে কিছু টাকা চলে গেছে আর একবার টাকা এসেছে, এই যা, আর কিছু দেওয়া নেই। তাহলে এর ওপর ভিত্তি করে আমরা কি করব কিন্তু ফাইনাল অ্যাকাউন্ট। তাহলে ফাইনাল অ্যাকাউন্টের আমরা প্রথমে যেটা করি ট্রেডিং। তো সেই ট্রেডিংয়ে আমরা প্রথমেই কি দিয়ে স্টার্ট করি বলো তো? আমরা প্রথমেই কি দিয়ে স্টার্ট করি কিন্তু টু ওপেনিং স্টক বলে, তাই না? তাহলে চলো আমরা এখানে কি লিখবো? টু ওপেনিং স্টক। তারপরে দেখবে আমরা এখানে কি লিখবো? এইদিকে আমরা কি লিখি? বাই ক্লোজিং স্টক বলে, তাই না? এগুলোকে আমরা লিখি এরকমভাবে। তাহলে যা যা জানি সেইগুলোকে আমরা একটু লিখে ফেলি, যেরকমভাবে করতে হয় আর কি, ক্লোজিং স্টক। তারপরে দেখবে আমরা এখানে কি লিখি? আমরা এখানে কিন্তু করি পারচেস, তাই না? তারপরে দেখবে আমরা এখানে কি লিখি? পারচেস। সেখান থেকে যদি কোনো রিটার্ন থাকে আমরা সেই রিটার্নকে বিয়োগ করি। অঙ্কের মধ্যে এখানে তো কোনো রিটার্ন দেখলাম না, তাই না? তাহলে এপারে আমরা কি লিখি? সেলস। এগুলো তো একদম বেসিক জিনিস, আমরা সবাই জানি। তো দেখি এগুলো কি কি দেওয়া আছে। তো দেখো প্রথমেই দেখো ওপেনিং স্টক। তাহলে দেখো ওপেনিং স্টক মানে ওপেনিং ব্যালেন্সে যদি আমরা চলে যাই, তোমরা দেখো বইয়ে যে জায়গাগুলো আমি দাগ দিচ্ছি ভালো করে দেখো। ওপেনিং স্টকে দেখবে লেখা রয়েছে স্টক, দেখবে কত লেখা রয়েছে? 1/1/2022। তো তোমরা জানবে দেখো 1/1/2022 যেটা মাসের প্রথম তারিখ সেটা হয় ওপেনিং, আর যেটা হয় মাসের একদম দেখবে শেষ তারিখ, যেটা হয় মাসের শেষ তারিখ, সেটাকে আমরা কি বলি? ক্লোজিং। তাহলে এটা হলো ক্লোজিং, এটা হলো কি? ওপেনিং। আমরা সবাই জানি এগুলো। তাহলে দেখি ওপেনিং ব্যালেন্স কত দেওয়া আছে। তোমরা যদি ভালো করে দেখো স্টকের ওপেনিং ব্যালেন্স দেওয়া রয়েছে কত? 10,800। তাহলে চলো আমরা লিখে ফেলি জাস্ট 10,800কে, তাই না? 10,800 দেখবে লেখা আছে। তারপরে দেখবে ক্লোজিং ব্যালেন্স দেখবে কত লেখা আছে? দেখো 12,240। স্টকের ক্লোজিং ব্যালেন্স লেখা রয়েছে 12,240, তাই না?
এরপরে তোমরা দেখো এখানে দেখো লেখা রয়েছে পারচেস, এখানে দেখো দেওয়া রয়েছে সেলস। হয়ে গেল, শেষ। কোনো কিচ্ছু অঙ্কের মধ্যে বলে দেওয়া নেই, কিন্তু দেখো কোনো কিছু একটা ঠিকঠাক করে বলে দেওয়া নেই যে পারচেস কত, সেলস কত, কিচ্ছু বলে দেওয়া নেই। তো যখন বলে দেওয়া নেই তখন আমাদেরকে কি করতে হবে, একটা জায়গাতে শুধু বলে দেওয়া রয়েছে, তোমরা যদি 2 নম্বর পয়েন্টটা লক্ষ্য করো সেখানে শুধু ক্যাশ সেলস বলে দেওয়া আছে। তো আমাদেরকে এখানে সেলস লিখতে হবে, মানে কি ক্যাশ সেলস আর ক্রেডিট সেল মিলিয়ে টোটাল যে সেল হয় সেইটা কিন্তু লিখতে হবে। তাহলে যাক, আমাদের আর কিছু ক্রেডিট সেল বা ক্রেডিট পারচেস বলে দেওয়া নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা করে ওয়ার্কিংস বানাতে হবে। একটা করে ইনফরমেশান নেই আর একটা করে ওয়ার্কিংস বানাতে হবে। তো চলো প্রথমেই আমরা একটা ওয়ার্কিংস বানাই। তাহলে সেলস বের করব, ক্রেডিট সেলস। তাহলে সেলস কি করে বের করব, কখন সেলস বের করতে হয় ভালো করে শুনবে। ক্রেডিট সেল কখন হয়, যখন আমি কোনো দ্রব্যকে ধারে বিক্রি করি তখনই কি হয়, ক্রেডিট সেল বের করতে হয়। আর ধারে আমি বাজারে বিক্রি করছি মানে আমার কি বেড়ে যাচ্ছে, ডেটর্স বেড়ে যাচ্ছে। আমি ধারে বিক্রি করছি মানে কি আমার ডেটর্স বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমি এখানে প্রথমেই কি খুলে ফেলবো, ডেটর্স অ্যাকাউন্ট। এগুলো কিন্তু ওয়ার্কিংস, ঠিক আছে, ডেটর্স অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে চলো ডেবিট ক্রেডিট দেবো, দিয়ে ডেটর্স অ্যাকাউন্ট স্টার্ট করে ফেলি। ঠিক আছে, ডেটর্স অ্যাকাউন্ট স্টার্ট করে ফেলি। তাহলে ডেটর্স অ্যাকাউন্ট কখন খুলবো, যখন ক্রেডিট সেল বের করতে হবে তখন কিন্তু আমরা করব ডেটর্স অ্যাকাউন্ট। কারণ ক্রেডিট সেল কখন হয়, ক্রেডিট সেল হলে কি সৃষ্টি হয়, ডেটর্সের সৃষ্টি হয়। আমি যত ধারে মাল বিক্রি করবো আমার ডেটর্সের পরিমাণ তত বাড়বে। তাহলে চলো আমরা কীরকমভাবে করবো, দেখো প্রথমেই আমরা লিখে ফেলবো টু ব্যালেন্স। তোমরা সবাই জানো এখানে কীরকমভাবে লিখতে হয়, টু ব্যালেন্স কি লিখতে হয়, বিডি, মানে ওপেনিং ব্যালেন্সটাকে লিখতে হয়। তাহলে দেখো ডেটর্সের ওপেনিং ব্যালেন্স কোথায় আছে, দেখো সমস্ত ওপেনিং ব্যালেন্স 4 নাম্বার পয়েন্টে দেওয়া আছে, আর সমস্ত ক্লোজিং ব্যালেন্সকে কিন্তু 6 নাম্বার পয়েন্টে দেওয়া আছে। তাহলে তোমরাই দেখো ওপেনিং ব্যালেন্স কত কত বলে দেওয়া আছে। তোমরা যদি ভালো করে দেখো ওপেনিং ব্যালেন্স দেখবে বলে দেওয়া আছে, ডেটর্সের ওপেনিং ব্যালেন্স দেখবে বলে দেওয়া আছে 26,400, তাই না, 26,400। তারপরে দেখো এখানে আমরা ক্লোজিং ব্যালেন্সটাকে লিখে ফেলি, হ্যাঁ বাই বলে আমি দেখো লিখছি। ক্লোজিং ব্যালেন্সকে কী বলে লিখবো বলো তো, বাই ব্যালেন্স, এরকমভাবে লিখতে হয়, বাই ব্যালেন্স সিডি। তাহলে দেখো 6 নম্বর পয়েন্টে ডেটর্সের ক্লোজিং ব্যালেন্স বলে দেওয়া রয়েছে কত, 36,000, তাই না। এগুলো কিন্তু তোমরা ওয়ার্কিংস, কিন্তু এগুলো ওয়ার্কিংস করবে। আসল অঙ্ক হলো এইটা, ব্যালেন্স শিট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস আর ট্রেডিং, আর এগুলো আমরা কি করছি, ওয়ার্কিংস। আচ্ছা তারপরে দেখো আর দেখো কি কি হতে পারে বলে দিয়েছে একদম 1 নাম্বার পয়েন্টে দেখবে ক্যাশ কালেকশন ফর্ম ডেটর্স। ডেটর্সের থেকে আমি ক্যাশ কালেকশন করছি, তাহলে আমি যদি ক্যাশ কালেকশন করি তার জার্নাল এন্ট্রি কী হবে, আমার কাছে যদি ক্যাশ কালেকশন করি, ক্যাশ বৃদ্ধি পায়, তাহলে কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কী হবে, ডেটর্স অ্যাকাউন্ট, তাই না, টু ডেটর্স অ্যাকাউন্ট, এই তো হবে। তাহলে ডেটর্সের ঘরে আমরা কি লিখবো, ক্যাশ লিখবো। তাহলে দেখো এবারে আমরা ডেটর্সের ঘরে লিখবো এটাকে। তাহলে দেখো এখানে যেমন আগে টু রয়েছে, এখানে বাই দিয়ে দেবে, বাই ভাবো ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে দেখো ডেটর্সের ঘরে তো আমরা ডেটর্স লিখতে পারবো না, ডেটর্সের ঘরে এই ক্যাশটাকে লিখতে হবে। ক্যাশের আগে বাই আছে মানে কি, এই দিকে লিখবো, বোঝা গেল। তাহলে এই দিকে আমরা কি লিখবো, বাই ক্যাশ অ্যাকাউন্ট বলে। তাহলে দেখো কত হচ্ছে টাকাটা, কত টাকা আমরা রিসিভ করছি, কালেক্ট করছি ডেটর্সের থেকে, দেখবে করছি কিন্তু 30,000 টাকা। তাহলে চলো এখানে লিখবো 30,000। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। ক্যাশ রিসিভ করলাম ডেটর্সের থেকে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর্স, তাহলে এখানে টু লিখলে না, এবারে বাই লিখে দেবে। ঠিক আছে, এবার ডেটর্সের ঘরে তো আর ডেটর্স লেখা যায় না, ডেটর্সের ঠিক উল্টো দিকে যেটা রয়েছে ক্যাশ, সেটাকে লিখতে হবে। যেহেতু ওর আগে বাই আছে তার মানে বাইয়ের দিকে লিখবো, বোঝা গেল। এইভাবে কিন্তু তোমরা করবে। আচ্ছা আর কি কোনো কিছু দেওয়া আছে, আর কিন্তু কিছু দেওয়া নেই। তাহলে চলো জাস্ট আমরা এবারে ব্যালেন্সটাকে করে ফেলি, তাহলেই হয়ে যাবে। ব্যালেন্সটা করে ফেলি, হ্যাঁ ব্যালেন্স করে ফেললে দেখি কত হচ্ছে। দেখো এই তো ব্যালেন্স করে ফেলবো। তাহলে এই দেখো 30,000 আর 36,000 যোগ করলে কত হবে, 66,000 হবে। তার থেকে আমরা কি করবো, এই যে 26,400কে যদি বিয়োগ করি পাবো আমরা কত, 39,600 পাবো আমরা, 39,600। ঠিক আছে, এইটাও পেলাম আমরা কি বলতো, ক্রেডিট সেল। এইটা কিন্তু আমরা পেলাম, খুব ভালো করে মনে রাখবে, ক্রেডিট সেলস। ঠিক আছে, ক্রেডিট সেল আমি কত পেলাম, পেলাম কিন্তু 39,600, খুব ভালো করে কিন্তু মনে রাখবে। তাহলে এই যে এবারে ফাইনাল অ্যাকাউন্টে আমরা চলে আসি, এবার আমরা ফাইনাল অ্যাকাউন্টে চলে আসবো। ফাইনাল অ্যাকাউন্টে সেলসের দুটো ভাগ হয়, একটা হয় ক্যাশ সেলস আর একটা হয় কি, ক্রেডিট সেলস। ঠিক আছে,
ক্রেডিট সেলস। তাহলে ক্যাশ সেলস কত দেওয়া আছে, দেখো ক্যাশ সেলস কত দেওয়া আছে সেটা কিন্তু অঙ্কের মধ্যেই তোমরা দেখবে। ক্যাশ সেলস কিন্তু দেওয়া আছে একদম শুরুতে 2 নম্বর পয়েন্টে দেখবে 19,200 আছে কিন্তু। তাহলে দেখো আমি এখানে লিখছি ক্যাশ সেলস কত 19,200, আর এক্ষুনি আমরা ক্রেডিট সেল বের করলাম। এই দেখো ক্রেডিট সেল এক্ষুনি টু ক্রেডিট সেল দেখতে পেয়েছো তো, টু ক্রেডিট সেল কত বের করলাম 39,600। তাহলে এখানে আমরা কত লিখবো 39,600। এবারে জাস্ট এটাকে এই দুটোকে যোগ করে কি করবে এইদিকে পাঠিয়ে দেবো, পাঠালে আমরা কত পাবো 58,800। তাহলে আমরা এখানে পাচ্ছি কত 58,800। ঠিক আছে, এইবারে আমাদেরকে কি বের করতে হবে পারচেস। চলো পারচেস বের করি, ক্রেডিট পারচেস বের করি। কোনো ইনফরমেশান ঠিকঠাক করে দেওয়া নেই অঙ্কের মধ্যে, তো আমাদেরকে একটু কষ্ট করে তো সব বের করে নিতেই হবে, তাই না? তাহলে চলো এবারে আমরা কি করব পারচেস বের করব, ক্রেডিট পারচেস। আচ্ছা ক্রেডিট পারচেস যখন হবে, আমি যদি ধারে মাল কিনি তাহলে কি বেড়ে যাবে, কিসের পরিমাণ বৃদ্ধি পাবে, ক্রেডিটর্সের পরিমাণ। আমি যত ধারে মাল কিনবো তত আমার ক্রেডিটর্সের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আমাকে কি করতে হবে এখানে, এখানে কিন্তু আমাকে ক্রেডিটর্স অ্যাকাউন্ট বানাতে হবে। ক্রেডিটর্স অ্যাকাউন্ট কিন্তু আমাকে বানাতে হবে, মনে রাখবে ক্রেডিটর্স অ্যাকাউন্ট। চলো ওয়ার্কিংসে বানিয়ে ফেলবো। তোমাদের না মনে একটা প্রশ্ন আসতে পারে যে কি কি অ্যাকাউন্ট বানাবো, কি করে বুঝবো। তো তোমরা মনে রাখবে যাদের যাদের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স বইয়ে দিয়ে দেওয়া থাকবে তাদের অ্যাকাউন্টগুলোই বানাবো, যাদের যাদের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স দিয়ে দেওয়া থাকবে। এই যেমন ডেটর্স, ক্রেডিটর্স, যদি বিলস রিসিভেবল বা বিলস পেবেলের দেওয়া থাকতো সেইগুলোও বানাতাম। বোঝা গেল, মোটামুটি মোটের ওপর অঙ্কে সাধারণত ডেটর্স ক্রেডিটর্স, আর যদি বিলস রিসিভেবল আর বিলস পেবেল দিয়ে দেওয়া থাকে তার অ্যাকাউন্টটাই বানাতে হয়। আরও পরে দুটো তিনটে বানাতে হয়, সেগুলো আমি পরে আসছি। তাহলে চলো আমরা ক্রেডিটর্সের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্সকে লিখবো। ক্রেডিটর্স কি একটা লাইবিলিটিস তো, তাই না? তাহলে ওর ওপেনিং ব্যালেন্সকে এই দিকে লিখতে হয় বাই ব্যালেন্স, কি বলে লিখবো আমরা, বাই ব্যালেন্স সিডি, বিডি। তাহলে ওর ওপেনিং ব্যালেন্স কত আছে দেখি তো। ক্রেডিটর্সের ওপেনিং ব্যালেন্স তোমরা যদি ভালো করে দেখো, ওপেনিং ব্যালেন্স কিন্তু আছে 9,600। ঠিক আছে, আর এই দিকে কি লিখবো, এই দিকে কিন্তু আমরা লিখবো ক্লোজিং ব্যালেন্সটাকে কি বলে লিখবো, টু ব্যালেন্স কি বলে লিখবো, সিডি। আচ্ছা দেখি কত ওর ক্লোজিং ব্যালেন্সটা, তোমরা দেখো 6,600। দেখো সমস্ত ওপেনিং ব্যালেন্স কিন্তু 4 নম্বর পয়েন্টে আছে, আর ক্লোজিং ব্যালেন্সগুলো কিন্তু 6 নম্বর পয়েন্টে আছে। আচ্ছা আর কি কিছু এখানে লেখা যাবে, আর কি এরকম কিছু ক্রেডিটর্স এর সাথে যুক্ত এরকম কি কোনো ট্রানজ্যাকশান আছে, ক্রেডিটর্সের সাথে যুক্ত কোনো ট্রানজ্যাকশান যদি থাকে তাহলে কিন্তু সেটাকে এখানে লিখতে হবে। তো দেখো তোমরা ওই যে ব্যাঙ্ক ট্রানজ্যাকশানগুলো যেখানে আছে না 3 নাম্বার পয়েন্ট, দেখো আমি দাগ করে দিচ্ছি, ওখানেই দেখবে লেখা রয়েছে পেমেন্ট টু ক্রেডিটর্স 18,000। পেমেন্ট টু ক্রেডিটর্স মানে আমি পেমেন্ট করে দিচ্ছি ক্রেডিটর্সকে, অর্থাৎ আমার যারা পাওনাদার আছে তাদেরকে পেমেন্ট করে দিচ্ছি। তাহলে আমি যদি পেমেন্ট করে দিই তাহলে আমার জার্নাল কি হবে, ব্যাংক থেকে কিন্তু পেমেন্ট হচ্ছে, ভালো করে জানবে ওখানে কিন্তু সব ব্যাংক ট্রানজ্যাকশানগুলো লেখা আছে। তাহলে কি হবে, ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট হবে, ক্রেডিটর্স অ্যাকাউন্ট হবে ডেবিট। যদি আমি ব্যাংক থেকে আমার টাকাগুলো দিয়ে দিই ক্রেডিটর্সদেরকে তাহলে কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, এই ক্রেডিটর্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, আমার ব্যাংক কমে যাচ্ছে, তাই না? আচ্ছা ক্রেডিটর্সের পাশে একটা বাই লিখে দেবো। তাহলে দেখো আমি ক্রেডিটর্সের ঘরে কি লিখবো, ক্রেডিটর্সের ঘরে গিয়ে ঠিক উল্টো দিকে যেটা রয়েছে সেটাকে লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। টু মানে কোন দিকে লিখবো, এই দিকে লিখবো কিন্তু, টু ব্যাংক অ্যাকাউন্ট। কত লিখবো, কত টাকা আমি ক্রেডিটর্সদেরকে পেমেন্ট করে দিচ্ছি, 18,000। ঠিক আছে, এই লিখে দিলাম 18,000। চলো এবারে আমরা কি করব, ব্যালেন্স বানিয়ে দিই, মানে অ্যাকাউন্টটাকে ক্লোজ করে দেবো। তাহলে চলো আমরা যদি অ্যাকাউন্টকে ক্লোজ করে দিই তাহলে এই দিকে দেখি কত হচ্ছে, এই দিকে হচ্ছে 24,600। আবার এই দিকেও কি লিখবো আমি, 24,600। এই 24,600 থেকে এই 9,600কে যদি আমি বিয়োগ করি, 24,600 থেকে 9,600কে বিয়োগ করলে আমি পাবো কত, 15,000। ঠিক আছে 15,000। এই 15,000 হলো কি বলো তো, এই 15,000 হলো কিন্তু ক্রেডিট পারচেস। ঠিক আছে, ক্রেডিট কি পারচেস, বোঝা গেল, ক্রেডিট পারচেস। তাহলে চলো ক্রেডিট পারচেস আমি কত পেয়ে গেলাম, 15,000। তাহলে চলো পারচেসের ঘরে আমি লিখে দিই কত পেলাম, ক্রেডিট পারচেস পেলাম কিন্তু 15,000। তাহলে চলো এই পারচেসের ঘরে আমি কত লিখবো বলো তো, লিখবো কিন্তু 15,000। তাহলে এই আমাদের হয়ে গেল কি বলো তো, এই আমাদের হয়ে গেল
ট্রেডিংয়ে তো এই জিনিসগুলোই আসে জাস্ট, আর তো বিশেষ কিছু মানে নেই অঙ্কের মধ্যে। যদি কোনো ওয়েজেস ফোয়েজেস থাকতো এখানে আসতো। তাহলে দেখো এই আমাদের হয়ে গেল ক্লোজিং স্টক, এই সেলস, এইগুলোকে যদি আমরা যোগ করে দিই পেয়ে যাব কত 71,040, পেয়ে যাব কত 71,040। সেটাকে আবার আমরা এই দিকেও লিখবো, ঠিক আছে, 71,040, 71,040। সেখান থেকে এই যে এইগুলোকে বিয়োগ করব, এইগুলোকে যদি আমরা বিয়োগ করি মানে ওপেনিং স্টক, পারচেস, এগুলোকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা অ্যান্সার কত পাবো বলো তো? 45,240। তাহলে চলো আমরা লিখে ফেলি 45,240, ঠিক আছে, 45,240। এই যেটা আমরা পেলাম না অ্যান্সার, এটাকে আমরা কি বলবো? এই অ্যান্সারটাকে আমরা বলি কিন্তু গ্রস প্রফিট। তোমরা কিন্তু এটা জানো সবাই, গ্রস প্রফিট বলি, ঠিক আছে। গ্রস প্রফিট আমি কত পেলাম? 45,240। আবার আমি এই দিকেও লিখছি 45,240। তাহলে এখানে আমরা কি বলে লিখবো? বাই গ্রস প্রফিট, বাই গ্রস প্রফিট, তাই তো, বাই গ্রস প্রফিট। তাহলে এই গেল আমাদের, কি গেল, এটা হলো আমাদের ট্রেডিং। এবারে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করব। তাহলে দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যে করব, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কী কী আসে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সমস্ত খরচগুলোকে ডেবিট দিকে করব, আর যদি কোনো ইনকাম হয়ে থাকে সেগুলোকে এই দিকে করব। তো চলো দেখি কী কী খরচ হয়েছে। তোমরা ভালো করে ব্যাঙ্ক ট্রানজ্যাকশানটা দেখো, মানে 0.3 যে জায়গাটা আমি গোল করছি ওখানে দেখো অনেকগুলো খরচ দেখবে লেখা রয়েছে। ইন্টারেস্ট অ্যান্ড ব্যাঙ্ক চার্জেস কত? 90 টাকা। আমি দেখো শর্টে শর্টে লিখছি, হ্যাঁ দেখো আমি এখানে লিখছি টু ইন্টারেস্ট কত বলে দিয়েছে, আর ব্যাঙ্ক চার্জেস লিখছি না, শুধু লিখছি টু ইন্টারেস্ট কত? 90 টাকা। তারপরে দেখবে পার্সোনাল ড্রয়িংস আছে, ড্রয়িংস তো এখানে আসে না। স্যালারি আছে 10,200, তাহলে আমরা লিখবো কি টু স্যালারি, কত লিখবো? টু স্যালারি 10,200, তাই না? তারপরে দেখবে স্যালারি, তারপর জেনারেল এক্সপেন্সেস 9,510, তাহলে আমি লিখছি কি টু জেনারেল এক্সপেন্সেসকে শর্টে আমি ইএক্সপি বলে লিখছি। কত বলে দিয়েছে? জেনারেল এক্সপেন্সেস 9,510। তারপরে দেখবে আর কিছু খরচ আছে কিনা, আর কিন্তু কিছু খরচ সেরকম নেই। আর যে খরচগুলো আছে সেইগুলো দেখবে ডেপ্রিসিয়েশন। দেখো ডেপ্রিসিয়েশন তো তোমরা সবাই জানো যে কোথায় আসে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসে। ডেপ্রিসিয়েশন দেখবে কি বলে দিয়েছে, ডেপ্রিসিয়েশন একদম লাস্টে দেখবে, অঙ্কের লাস্টে বলে দিয়েছে 10% করতে বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে এরকমভাবে লিখি টু ডেপ্রিসিয়েশন সমস্ত ফিক্সড অ্যাসেটের ওপর 10% বলে দিয়েছে। ফিক্সড অ্যাসেটগুলো কী কী বলে দিয়েছে? ওপেনিংয়ে দেখো তোমরা ওপেনিং ব্যালেন্স, তার কারণ কিন্তু ক্লোজিং ব্যালেন্স কিন্তু দেওয়া নেই, ফিক্সড অ্যাসেটের কোনো ক্লোজিং ব্যালেন্স দেওয়া নেই, তাই জন্য তোমরা 4 নাম্বার পয়েন্ট ভালো করে দেখো কী কী বলে দিয়েছে। ফার্নিচার 1,200 টাকা, বিল্ডিং 18,000 টাকায়। আপাতত এই দুটো আমরা কি পেয়েছি? ফিক্সড অ্যাসেট কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে চলো আমি আগে একটা একটা করে লিখি। এই তো ডেপ্রিসিয়েশন, তাহলে প্রথমে কি বলে দিয়েছে? ফার্নিচার কত বলে দিয়েছে? 1,200 টাকা ফার্নিচার, তার কত পার্সেন্ট? 10%। তো তোমরা সবাই জানো কি করতে হবে। তারপরে দেখবে বলে দিয়েছে বিল্ডিং, তাই না? বিল্ডিং বলেছে, বিল্ডিং কত টাকার বিল্ডিং আছে দেখো, বলে দিয়েছে 18,000 টাকার বিল্ডিং, তার উপর করবো কত? 10%, ঠিক আছে। তাহলে 1,200 টাকার 10% কত হবে? 120 টাকা। 18,000-এর 10% কত হবে? 1,800 টাকা, এটা তো জানোই। আর লাস্ট আরেকটা দেখবে মেশিন কেনা হয়েছে, তোমরা কিন্তু দাগ দেবে এই জায়গাটায়। বলে দিয়েছে হি পারচেসড ওল্ড মেশিন 1,200 টাকা, 1/10/2022। তাহলে একটা মেশিন কেনা হয়েছে, কিন্তু একটা মেশিন কেনা হয়েছে। মেশিনটা কবে কেনা হয়েছে বলে দিয়েছে কিন্তু। তার আগে দেখো মেশিনটার দাম কত? মেশিনটার দাম কিন্তু হলো, তোমরা যদি ভালো করে দেখো, 1,200 টাকার মেশিন, ঠিক আছে। 1,200 টাকার মেশিন, 1,200-র মেশিন, 10% ডেপ্রিসিয়েশন। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, কি সেই ব্যাপারটা? মেশিনটা কেনা হয়েছে তোমরা ভালো করে দেখবে কিন্তু 1/10/2022, তাই না? 1/10/2022, তার মানে 2022-এ কতদিন ব্যবহার করা হলো? তার মানে 2022-এ কতদিন ব্যবহার করা হলো? আমাদের তো ইয়ার এন্ডিং কবে? 2022-এ, তাই না? 31/12/2022, তাই তো। তার মানে 2022-এ কতদিন ব্যবহার করা হলো? 1/10-এ কেনা হয়েছে, মানে কি অক্টোবরের 1 তারিখে, তার মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাস ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এই যে ডেপ্রিসিয়েশনটা রয়েছে না, 1,200 গুণ 10% ইন্টু কত করবো বলো তো? ইন্টু হবে কিন্তু, ভালো করে দেখবে, ইন্টু হবে কি 3/12, কারণ কি ব্যবহার করা হয়েছে? 3 মাস ব্যবহার করা হয়েছে।
তাহলে 1210% কত 120, এবং তাকে কি করব আমরা দেখো 3 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে গুণ করে 12 দিয়ে যদি আমরা ভাগ করি না, তাহলে আমরা কত পাবো বলো তো? পাবো কিন্তু 30 টাকা। ঠিক আছে, পাবো কত? 30 টাকা। এখানে আমরা পাচ্ছি কত? 30 টাকা। তাহলে আমার টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো দেখি। টোটাল যে আমার এই এতগুলো, এই যে 120, 1800 আর 30, যদি আমি ডেপ্রিসিয়েশন করি তাহলে আমরা পাবো 1950। ঠিক আছে, আমরা পাবো কত? পাবো 1950। এই হলো টোটাল ডেপ্রিসিয়েশন। তাহলে আর কিন্তু বিশেষ কিছু করার নেই, এবারে আমাদের জাস্ট যোগ বিয়োগের পালা। ঠিক আছে, আর কিন্তু আমাদের বিশেষ কিচ্ছু করার নেই, জাস্ট এবারে আমরা যোগ বিয়োগটুকুনি করবো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো এখানে দেখো কত রয়েছে, 45,240 লিখে ফেলি, 45,240। আবার এই দিকেও লিখবো 45,240। তার থেকে আমরা কি করব, এই খরচগুলোকে সব মাইনাস করব। 90 টাকা, এইটা সমস্ত খরচগুলোকে যদি আমরা মাইনাস করি না, তাহলে আমরা পাবো কত বলো তো? পাবো কিন্তু 23,490। পাবো কত আমরা? খুব ভালো করে দেখবে, 23,490। ঠিক আছে, 23,490। তাহলে এই হলো কিন্তু আমরা কি প্রফিট পেলাম, এটাকে আমরা কি বলবো? এই যে এই প্রফিটটাকে আমরা কি বলবো? এই যে 23,490, এটাকে আমরা কি বলবো? নেট প্রফিট, তাই না? তাহলে চলো এখানে আমরা লিখবো টু নেট প্রফিট, তাই না? টু নেট প্রফিট। তাহলে নেট প্রফিট আমি কত পেলাম? পেলাম কিন্তু এই যে দেখতে পেয়েছ, নেট প্রফিট আমি পেলাম এই যে এই টাকাটা 23,400 কত পেলাম? 90 পেলাম। বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এতটা বুঝতে পারলে। আমরা কি কমপ্লিট করলাম ভালো করে দেখবে। আমরা কিন্তু কমপ্লিট করলাম ট্রেডিং, এবং এখানে আমরা কমপ্লিট করলাম কি? প্রফিট অ্যান্ড লস। এইবারে আমাদের নেক্সট স্টেপ কি হবে? ব্যালেন্স শিট তৈরি করা। এবারে আমরা কি করব? ব্যালেন্স শিট। তাহলে এবারে তো আমরা ব্যালেন্স শিটে চলে আসবো। এইটা হলো ব্যালেন্স শিট। দেখো আমি এখানে লিখেছি লাইবিলিটিস আর অ্যাসেট। আচ্ছা, ব্যালেন্স শিটে তো আসবো। তো ব্যালেন্স শিট আমরা যখন শুরু করব, আমরা প্রথমেই যদি দেখো লাইবিলিটিস সাইড থেকে লেখা আরম্ভ করি, তাহলে আমাদেরকে এখানে প্রথমে কি লিখতে হয়? তোমরা সবাই জানো লাইবিলিটিসের প্রথমে এখানে কি লিখতে হয়? ক্যাপিটাল। কিন্তু দেখো দুঃখের বিষয়, অঙ্কের মধ্যে কোনো ক্যাপিটালই বলে দেওয়া নেই। কোনো ক্যাপিটাল অঙ্কের মধ্যে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আবার ওয়ার্কিংস করে আমাদেরকে কি করতে হবে? খেটে আমাদেরকে এই ক্যাপিটালটাকে বের করে আনতে হবে। ঠিক আছে, তাহলে চলো আবার খেটে আমরা ক্যাপিটাল বের করি। তাহলে ক্যাপিটাল কি করে বের করব? ক্যাপিটাল কি করে বের করতে হয়? তো তোমরা সর্বদা জেনে রাখবে, আমরা দেখবে এই দিকে কি লিখি। এটা যদি একটা ব্যালেন্স শিট হয়, ব্যালেন্স শিটকে আমি বিএস বলে লিখছি। ঠিক আছে, আর এটা না ওপেনিং ব্যালেন্স শিট, আমি লিখছি অন। তাহলে দেখবে আমরা এখানে কি লিখছি? অন। দেখবে এখানে আমরা কি ওপেনিং ব্যালেন্সগুলোকে কিন্তু লিখছি দেখো 1/1/2022। ঠিক আছে, এবারে দেখো ব্যালেন্স শিটের এই দিকে আমরা কি লিখি? আমরা লিখি কিন্তু অ্যাসেটস, তাই না? আর এই দিকে কি লিখি আমরা? লাইবিলিটিস, তাই না? লাইবিলিটিস বলে লিখি। তাহলে তোমরা না সর্বদা ভালো করে জানবে এই জিনিসটা, খুব ভালো করে জানবে। আমরা যদি অ্যাসেট থেকে এই লাইবিলিটিসগুলোকে সমস্ত বিয়োগ করতে পারি, তাহলে আমরা কি পেয়ে যাব বলো তো? ক্যাপিটাল। আবারও বলছি, অ্যাসেট থেকে এই লাইবিলিটিসগুলোকে যদি আমরা মাইনাস করি, ভাবো 10 টাকার অ্যাসেট আর 6 টাকার লাইবিলিটিস, তাহলে ক্যাপিটাল কত? অবশ্যই হবে 4 টাকা, এরকম ব্যাপার। তাহলে চলো আমরা এই প্রসেসেই কি করব বলো তো? এই প্রসেসেই আমরা ক্যাপিটালটাকে কিন্তু বার করে ফেলবো। তাহলে চলো আমরা এই প্রসেসেই ক্যাপিটালটাকে বার করি। তাহলে দেখি, আমরা কিন্তু বারবার করে বলছি, এখানে দেখো এখানে তারিখটা কত দিয়েছি? 1/1/22, অর্থাৎ আমরা কিন্তু এখানে ওপেনিংগুলো লিখবো কেবলমাত্র। ঠিক আছে, তাহলে দেখি, অর্থাৎ 4 নাম্বার পয়েন্টে কিন্তু সমস্ত ওপেনিংগুলো দেওয়া আছে, দেখতে পেয়েছো তো 4 নাম্বার পয়েন্টটা। তাহলে চলো এক এক করে আমরা সমস্তগুলো লিখতে থাকি। যেমন দেখো অ্যাসেটের দিকে আমরা লিখতে থাকি স্টক। প্রথমে দেখো এখানে স্টক কত টাকা, আমি আগে এগুলোকে লিখে নিই। স্টক, অ্যাসেটে কী কী হয়? ডেটর্স। ঠিক আছে, স্টক, ডেটর্স, ফার্নিচার। তারপরে দেখো কি রয়েছে? দেওয়া রয়েছে বিল্ডিং, তাই না? এইগুলো হলো সমস্ত কি? সম্পত্তি। তারপরে দেখো রয়েছে কি? ক্যাশ ইন হ্যান্ড রয়েছে। তাহলে চলো আমরাও লিখবো কি? ক্যাশ ইন হ্যান্ড, আমি শর্টে ক্যাশ বলে লিখছি। ঠিক আছে, তারপরে দেখবে লেখা রয়েছে কি? ক্রেডিটর্স। দেখবে এখানে লেখা রয়েছে ক্রেডিটর্স। আমি দেখো ক্রেডিটর্সকে কোন দিকে লেখে? লাইবিলিটিস দিকে লেখে ক্রেডিটর্স। এবার আমি যদি অ্যামাউন্টগুলোকে লিখে ফেলি, স্টক আছে কত? 10,800। তারপরে দেখো ডেটর্স আছে কত? 26,400।
তাই না? তারপরে দেখো ফার্নিচার আছে কত 1200, তারপরে দেখো বিল্ডিং আছে কত 18,000, তারপরে দেখবে ক্যাশ কত রয়েছে, ক্যাশ কিন্তু রয়েছে 100 টাকা। আর দেখবে ক্রেডিটর্স কত রয়েছে, ক্রেডিটর্স দেখো রয়েছে 9,600 টাকা। তাহলে আমরা যদি এই সমস্ত সম্পত্তিগুলো থেকে এইটাকে মাইনাস করি তাহলে আমরা এখানে কি পেয়ে যাব, পেয়ে যাব ক্যাপিটাল। তাহলে আমাদের ক্যাপিটাল বের করবার নিয়ম কি তোমরা খুব ভালো করে জেনে রাখবে, অ্যাসেট থেকে লাইবিলিটিসকে বিয়োগ করলেই আমরা কি পেয়ে যাই বলো তো, ক্যাপিটাল। এই সূত্রটা কিন্তু মনে রাখবে। তাহলে চলো এইগুলোকে আগে আমরা সব যোগ করে ফেলি। এইগুলোকে সবগুলোকে যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা কত পাবো বলো তো, 56,500। তাহলে এখানে আমরা পাবো কত, 56,500। এই 56,500কে আবার আমি এই দিকে লিখছি 56,500, তার থেকে এই যে 9,600কে যদি আমি বিয়োগ করি, আচ্ছা এখানে আরেকটা জিনিস আছে, ব্যাংক ওভারড্রাফট আছে কিন্তু সেটা ভুলে গেলে চলবে না। সেটাকে আমি কোথায় পেলাম, তোমরা 3 নাম্বার পয়েন্টে কিন্তু খুব ভালো করে দেখবে, যেখানে কিন্তু সমস্ত কি দেওয়া আছে, ব্যাংক ট্রানজ্যাকশানগুলো দেওয়া রয়েছে। ওখানে দেখবে লেখা রয়েছে ওভারড্রাফট অ্যাজ অন 1/1/2022। এখানে কিন্তু একটা জিনিস দেওয়া রয়েছে ব্যাংক ওভারড্রাফট, এটা কিন্তু আমি মিস করে যাচ্ছিলাম। ব্যাংক ওভারড্রাফট এটা কিন্তু হলো একটা লাইবিলিটিস। এই লাইবিলিটিসটা কত বলে দিয়েছে, ব্যাংক ওভারড্রাফটের টাকাটা বলে দিয়েছে কিন্তু 4,800। তাহলে দেখো এই 56,500 থেকে এই দুটো লাইবিলিটিসকে আমি যদি মাইনাস করি তাহলে পাবো 42,100। এইটাই হলো কিন্তু ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে আমরা ক্যাপিটাল কত পেলাম, ক্যাপিটাল কিন্তু আমি পেলাম, এই যে ক্যাপিটাল পেলাম কত, 42,100। এই ক্যাপিটালটাকে আমি এবারে এই দিকে আনবো, 42,000 কত 100। এইভাবে আমাদেরকে একটু খেটে কেটে কিন্তু বের করতে হবে। এটা যদি ট্রায়াল ব্যালেন্স থেকে ফাইনাল অ্যাকাউন্ট করতে হতো তাহলে তো কোনো খাটতেই হতো না, ক্যাপিটাল তো দেওয়াই থাকতো, তাই না? তারপরে আমরা কি করি, তারপরে আমরা করি অ্যাড নেট প্রফিটকে অ্যাড করি, নেট প্রফিটকে আমরা অ্যাড করব। ঠিক আছে, নেট প্রফিট কত এখানে আমরা বের করেছিলাম দেখো 23,490। তার থেকে আমরা কি করি, লেস ড্রয়িংস কিন্তু অঙ্কের মধ্যে বলে দেওয়াই আছে। কোথায় বলে দেওয়া আছে, সেই 3 নাম্বার পয়েন্ট যেখানে অনেকগুলো ব্যাংক ট্রানজ্যাকশান লেখা আছে ওখানেই দেখো পার্সোনাল ড্রয়িং বলে লেখা আছে। কত লেখা রয়েছে 2,400। তাহলে চলো আমরাও এখানে কত লিখবো 2,400। এবারে আমরা কি করব, যোগ বিয়োগ করব। কার যোগ বিয়োগ করব দেখি, তোমরা ভালো করে দেখবে। এইটার এটাকে যোগ করে তার থেকে এইটাকে বিয়োগ করলে আমরা কত পাবো, 63,190 পাবো আমরা কত, 63,190। বোঝা গেল? আচ্ছা আর কি পাবো আমরা দেখি, এই দিকে লাইবিলিটিস দিকে কি লেখে দেখো। এই যে ব্যালেন্স শিটটা তোমরা কিন্তু ভালো করে মনে রাখবে, এই ব্যালেন্স শিট আমি তারিখ কত দিয়েছি, 1/1/2022। তার মানে এটা হলো ওপেনিং ব্যালেন্স শিট, সর্বদা মনে রাখবে। এটা কি ব্যালেন্স শিট, এটা হলো ওপেনিং, এখানে আমি লিখেও রাখছি দেখো, ওপেনিং ব্যালেন্স শিট মনে রাখবে কিন্তু। আর এইটা কি ব্যালেন্স শিট, এটা হলো কিন্তু ক্লোজিং ব্যালেন্স শিট। এখানে কিন্তু আমরা ক্লোজিং ব্যালেন্সগুলো লিখবো। তো দেখি ক্লোজিং ব্যালেন্স যা আছে ঝটপট করে লিখে ফেলি। দেখি ক্লোজিংয়ে কি আছে, তোমরা যদি খুব ভালো করে দেখো 6 নম্বর পয়েন্টে দেখবে সমস্ত কিছুর ক্লোজিং ব্যালেন্স দিয়ে দেওয়া রয়েছে। যেমন এই সাইডে যদি আমি লিখি ক্রেডিটর্সের দেখবে পুরো ক্লোজিং ব্যালেন্স দিয়ে দেওয়া রয়েছে। কত দেওয়া রয়েছে কিন্তু 6,600। চলো আমরা লিখে ফেলবো 6,600, দেখতে পেয়েছো? আচ্ছা এবার আমি অ্যাসেটগুলোকে লিখি এক ধার থেকে, সমস্ত ক্লোজিংগুলোকে দেখবে। ক্লোজিংয়ে দেখবে প্রথমে কি লেখা রয়েছে, স্টক, তারপরে ডেটর্স। আচ্ছা ফিক্সড অ্যাসেটগুলো কিন্তু ক্লোজিং ব্যালেন্স নেই, তাহলে কি করব, ওপেনিং ব্যালেন্সগুলোকেই লিখবো। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যেটা রয়েছে ফার্নিচার, রয়েছে ফার্নিচারের আসল ভ্যালু কত, ফার্নিচারের আসল ভ্যালু হলো কিন্তু 1200। ওপেনিংয়ে যেটা ছিল সেই 1200 থেকে আমি এখানে এরকমভাবে করছি, 1200 থেকে আমার ডেপ্রিসিয়েশন কত হয়েছে 120। আমি 120কে লেস করে একেবারে আমি এইখানে বসাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তোমরা চাইলে এরকমভাবে করতে পারো, এই তো 1200 এরকমভাবে লিখবে, লেস ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন কত হচ্ছে 120, যদি আমি বিয়োগ করি কত হয় লিখতে হবে, আমি একটু পরে এগুলোকে ক্যালকুলেট করে দিচ্ছি। তারপরে দেখবে আর কি রয়েছে দেখো, বিল্ডিং, তাই না? বিল্ডিংয়ের দেখি, এই দেখো দেখতে পাচ্ছ তো, এই দেখো বিল্ডিংয়ের ভ্যালু কত 18,000, তার উপর এই 1,800 টাকা ডেপ্রিসিয়েশন বিল্ডিং। ঠিক আছে, কত ভ্যালু 18,000, তার থেকে লেস করব কি ডেপ্রিসিয়েশন, শর্টে আমি না ডিইপি বলে লিখছি, কত 1,800।
তারপরে দেখবে রয়েছে ফার্নিচার। আচ্ছা ফার্নিচার তো হয়ে গেল, এবার মেশিন। আচ্ছা চলো মেশিন লিখি। মেশিন কি কি রয়েছে, মেশিনের ভ্যালু দেখবে কত ছিল, 1200 টাকার মেশিন কেনা হয়েছে। তার থেকে ডেপ্রিসিয়েশন লেস করব, লেস ডেপ্রিসিয়েশন কত, আমি ডিইপি বলে লিখছি, ডেপ্রিসিয়েশন কত 30 টাকা। তাহলে এইবারে আমরা দেখি যে ডেপ্রিসিয়েশনগুলো লেস করে ঠিক কত কত হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো ডেপ্রিসিয়েশনগুলোকে যদি লেস করি, যেমন এটা থেকে এটাকে লেস করলে কত হবে বলো তো, হবে 1080 টাকা। তারপরে দেখো এই যে 18,000 থেকে 1800 ডেপ্রিসিয়েশনকে লেস করলে আমরা কত পাবো বলো তো, পাবো কিন্তু 16,200, এখানে লিখছি 16,200। তারপরে এই 1200 থেকে 30কে যদি আমি বিয়োগ করি তাহলে আমি কত পাবো বলো তো, 1170। ঠিক আছে, 1170 এই পেলাম, 1170 এই হলো। এরপরে আর কি কি আমাদের দেখি ইয়ে আছে, মানে অ্যাসেটগুলো আছে ক্লোজিংয়ে। দেখবে ক্লোজিংয়ে আর বলে দিয়েছে ডেটর্স বলে দিয়েছে কত, 36,000। দেখবে ডেটর্স বলে দিয়েছে, তাহলে চলো আমি এখানে লিখি ডেটর্স বলে, কত বলে দিয়েছে ডেটর্স, 36,000। চলো লিখে ফেলি 36,000। আচ্ছা আর কি কি এখানে বসানো যেতে পারে দেখি তো, আর কি কি এখানে বসানো যেতে পারে, স্টক আছে দেখবে তোমরা ভালো করে, স্টক সেটাকে আমরা লিখবো। স্টকের কিন্তু ক্লোজিং ব্যালেন্স দিয়ে দেওয়া আছে, কত দিয়ে দেওয়া আছে স্টকের ক্লোজিং ব্যালেন্স, তোমরা যদি ভালো করে দেখো 12,240, 12,240 কিন্তু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, আর কিছু কি দেওয়া আছে দেখে নিই তো আমরা, আর কিন্তু দেওয়া নেই, কিন্তু আবার দেওয়াও আছে। তোমরা যদি খুব ভালো করে দেখো 3 নাম্বার পয়েন্টে যেখানে সমস্ত ব্যাংক ট্রানজ্যাকশানগুলোকে দেওয়া আছে, সমস্ত ব্যাংক ট্রানজ্যাকশানগুলোকে দেওয়া আছে, সেইখানে দেখবে আমি লাস্টে দেখবে পয়েন্ট করছি ব্যালেন্স অন 31/12/2022। দেখো এখানে কিন্তু আসছে সমস্ত ক্লোজিংগুলো, এইখানে আসছে ক্লোজিং, এখানে আসবে ওপেনিং। ঠিক আছে, এটাকে বলা হয় কিন্তু ক্লোজিং ব্যালেন্স শিট। ওকে, তাহলে যেখানে যেখানেই আমরা ক্লোজিং দেখতে পাবো অর্থাৎ 31/12 দিয়ে দেখতে পাবো, সেগুলোকে সেই সমস্ত অ্যাসেট আর লাইবিলিটিসগুলোকে কিন্তু আমরা এইখানে লিখবো। বোঝা গেল, এইখানে কিন্তু আমরা লিখবো। তো দেখো আমি এই জায়গাটাকে একটু মুছে দিচ্ছি, এই জায়গাগুলো তো তোমাদের হয়ে গেছে আশা করি লেখা, আমি যে জায়গাটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এই তোমরা বুঝতে পারবে, এই জায়গাটা তোমরা যদি একটু লিখে নাও তাহলে খুবই ভালো হয়। এই যে ব্যালেন্স শিটটা না, এই ব্যালেন্স শিটটা হলো অন, ভালো করে মনে রাখবে, 31/12/2022, এটা হলো ক্লোজিং ব্যালেন্স শিট। ওকে, আচ্ছা চলো এবারে ব্যাংক ব্যালেন্সটা লিখি। চলো আমরা ব্যাংক ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্সটা লিখবো। যেখানে যেখানে 31/12 দিয়ে কোনো অ্যাসেট লাইবিলিটিস পাবো লিখে দেবো। যেমন দেখো এখানে পেয়ে গেছি 2,910, তার মানে ব্যাংক ব্যালেন্স আছে কত, 2,910। আচ্ছা এইবারে দেখো তোমরা ভালো করে দেখবে 4 নাম্বার পয়েন্টে, বা তোমরা এই জায়গাটাতেও দেখতে পারো 4 নাম্বার পয়েন্ট ছাড়া এই জায়গাটাতেও, যখন আমি ব্যালেন্স শিটটা করেছিলাম দেখবে এখানে কিন্তু আমি একটা ক্যাশ লিখেছিলাম। দেখবে দেখবে এখানে আমি একটা ক্যাশ লিখেছিলাম, তার মানে কি ক্যাশের ওপেনিং ব্যালেন্স ছিল, তাই না? অঙ্কের মধ্যে 4 নাম্বার পয়েন্টটা দেখবে ওপেনিং ব্যালেন্স ছিল, কিন্তু কোনো ক্লোজিং ব্যালেন্স কিন্তু দেওয়া নেই ক্যাশের কিন্তু কোনো ক্লোজিং ব্যালেন্স দেওয়া নেই। তাহলে আমাদেরকে এখানে তো ক্যাশ লিখতেই হবে, ক্যাশ কিন্তু আমাদেরকে এখানে লিখতেই হবে, কিন্তু ক্যাশের কি করতে হবে, ক্লোজিং ব্যালেন্সটা আমাদেরকে বের করতে হবে। তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, ক্যাশের ওপেনিং ব্যালেন্স দিয়ে দিয়েছে কিন্তু ক্লোজিং ব্যালেন্স দেওয়া নেই। ওপেনিং ব্যালেন্স দিয়ে দিয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ ক্যাশের কিন্তু ওপেনিং ব্যালেন্স এই দেখো দিয়ে দেওয়া হয়েছে, তাই জন্যই কিন্তু আমি এখানে লিখতে পেরেছি, কিন্তু ক্লোজিং ব্যালেন্স দেওয়া নেই। তাহলে আমাদেরকে কিন্তু কি করতে হবে, ক্লোজিং ব্যালেন্স বের করতে হবে ক্যাশের। তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে কতগুলো এরকমভাবে অ্যাকাউন্ট খুলবো, তো তোমরা মনে রাখবে ডেটর্সের করতেই হবে, ক্রেডিটর্সের করতেই হবে, প্রত্যেকটা অঙ্কেতেই করতে হবে। অবশ্যই কিন্তু ক্যাপিটাল বলে দেওয়া না থাকলে কিন্তু এই ব্যালেন্স শিটটাও বানাতে হবে, ওপেনিং ব্যালেন্স শিট বানাতে হবে। যদি অঙ্কের মধ্যে বিলস রিসিভেবল বা বিলস পেবেলের ওপেনিং আর ক্লোজিং ব্যালেন্স বলে দেওয়া থাকে তাহলে সেটাও করতে হবে, এখানে বলে দেওয়া নেই তাই করছি না। আর অবশ্যই যদি ক্যাশের ক্লোজিং ব্যালেন্স বলে দেওয়া না থাকে তাহলে কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আর ক্যাশের যদি ক্লোজিং ব্যালেন্স বলে দিত, মানে ভাবো কোনো জায়গায় কোনো একটা জায়গায় অঙ্কের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যদি ভাবো 31/12/2022 ক্যাশ ব্যালেন্স বলে দিত যে 31/12/2022 ব্যালেন্স হলো ভাবো 600 টাকা, তাহলে কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট করার কোনো দরকার ছিল না। এই যে আমি একটা এখানে ক্যাশ অ্যাকাউন্ট করছি না, এই ক্যাশ অ্যাকাউন্ট করার কোনো দরকার কিন্তু ছিল না। কেন করছি ক্যাশ অ্যাকাউন্ট, শুধুমাত্র
ক্লোজিং ব্যালেন্সটা বলে দেয়নি বলে, যদি ক্লোজিং ব্যালেন্স এরকমভাবে বলে দিত না 31/12/2022 ব্যালেন্স কিছু একটা টাকা, তাহলে কিন্তু এটা করার কোনো দরকার ছিল না। তাহলে বলে যখন দেয়নি তাহলে তো করতেই হবে। তাহলে চলো আমরা কি লিখব, টু ব্যালেন্স বিডি। তাহলে দেখি ক্যাশের ওপেনিং ব্যালেন্স কত আছে। ক্যাশের ওপেনিং ব্যালেন্স তোমরা জানোই, এখানে এই দেখো 100 টাকা। চলো এবারে লিখবো 100 টাকা। এবার এই ক্যাশ অ্যাকাউন্টের ঘরে কি কি আনবো বলো তো, খুব সোজা, একদম চাপ নেবে না। এইখানে এই ওয়ার্কিংসে যা যা ক্যাশ ট্রানজাকশান পেয়েছি সেইগুলোকেই আনবো। দেখো এখানে কি কি ক্যাশ ট্রানজাকশান পেয়েছি তোমরা যদি খুব ভালো করে দেখো, এই দেখো ক্যাশ, যেখানে যেখানে ক্যাশ দেখতে পাবো, এখানে দেখো ক্যাশ কোথায় রয়েছে, ক্রেডিটে। আমরা ঠিক কোনাকুনি ডেবিটে করে দেবো, এই দিকে করে দেবো, ঠিক আছে। কি করবো, এই দিকে করে দেবো। তাহলে আমরা কি লিখবো, টু, কি বলে লিখবো, এই ক্যাশটা কোন অ্যাকাউন্টে ছিল, দেখো ডেটর্সের অ্যাকাউন্টে। তাহলে লিখবো টু ডেটর্স, বোঝা গেল, টু ডেটর্স বলে লিখবো, টু ডেটর্স অ্যাকাউন্ট। কত টাকা লিখবো, কত টাকা আসছে, 30,000 টাকা, এরকমভাবে। আচ্ছা দেখি আর কোথাও এরকম কোনো ক্যাশ আছে কিনা, আর কিন্তু এখানে কিন্তু কোথাও ক্যাশ নেই। আচ্ছা তোমরা এবারে 2 নাম্বার পয়েন্টে দেখবে, এবার অঙ্কের মধ্যে খুঁজবো কোনো জায়গায় কোনো ক্যাশ ট্রানজাকশান হয়েছে কিনা, কোনো জায়গায় কোনো ক্যাশ ট্রানজাকশান হয়েছে কিনা। 2 নাম্বার পয়েন্টেই দেখো বলে দিয়েছে ক্যাশ সেলস। 1 নাম্বার পয়েন্টে বলে দিয়েছিল ক্যাশ কালেকশন ফর্ম ডেটর্স, সেটাই কিন্তু এটা, যেটাকে আমি এখান থেকে এখানে ট্রান্সফার করলাম। এরপরে বলে দিয়েছে ক্যাশ সেলস। আচ্ছা ক্যাশ সেলসের জার্নাল কি হয়, ক্যাশ সেলসের জার্নাল কি হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আমরা এটা সবাই জানি, 11-এ করেছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তাই তো। আচ্ছা এখানে টু আছে তো, তাহলে এই জায়গাটা আমি বাই করে দিচ্ছি। তাহলে আমি এই যে ক্যাশের ঘরে যাব, গিয়ে কি লিখবো, ঠিক উল্টোটা লিখবো, সেলসকে লিখবো, যেহেতু টু আছে তার মানে এই দিকে লিখবো, ঠিক আছে। টু সেলস বলে লিখে দেবো, টু সেলস অ্যাকাউন্ট বলে লিখবো। কত লিখবো, কত টাকার ক্যাশ সেলস হচ্ছে, তোমরা দেখবে 19,200 টাকার কিন্তু ক্যাশ সেলস হচ্ছে, 19,200 ক্যাশ সেলস হয়েছে। আচ্ছা দেখি আর কি কি এরকম ক্যাশ ট্রানজ্যাকশান কিছু হচ্ছে কিনা। যদি কোনো ক্যাশ ট্রানজ্যাকশান হয় সেটা কিন্তু লিখতে হবে। 3 নাম্বার পয়েন্ট ভালো করে দেখো তোমরা, 3 নাম্বার পয়েন্ট যেখানে সমস্ত ব্যাংক ট্রানজ্যাকশানগুলো হয়েছিল, সেই ব্যাংক ট্রানজ্যাকশানটা কিন্তু তোমরা ভালো করে দেখবে, ওর মধ্যেই কিন্তু একটা ক্যাশ ট্রানজ্যাকশান লুকিয়ে আছে। দেখবে 3 নাম্বার পয়েন্ট যে জায়গাটাকে আমি দেখো দাগ দিচ্ছি, ওখানে দেখবে বলে দিয়েছে ক্যাশ ডিপোজিটস আউট অফ কালেকশন। ক্যাশ ডিপোজিট করা হচ্ছে ব্যাংকে ক্যাশ ডিপোজিট করা হলে জার্নাল কি হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টাকা কমে যাচ্ছে, টু ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা ব্যাংকের আগে আমি একটা বাই বসিয়ে দিই, হ্যাঁ। তাহলে আমি ক্যাশের ঘরে, ক্যাশ অ্যাকাউন্টের ঘরে ক্যাশ তো আর লিখতে পারি না, তাহলে ব্যাংকে লিখতে হবে। ব্যাংকের আগে বাই আছে মানে কোন দিকে লিখবো, এই দিকে লিখবো, বাইকে সবসময় এই দিকে লিখতে হয়। বাই ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম, 47,910, 47,910। আচ্ছা আর কিছু ক্যাশ ট্রানজ্যাকশান আছে দেখি তো। 5 নাম্বার পয়েন্টে দেখো বলে দিয়েছে হি পারচেসড ওয়ান ওল্ড মেশিন ফর 1200 টাকা। 1200 টাকার একটা ওল্ড মেশিনকে কি করেছে, পারচেস করেছে। আচ্ছা পারচেস যদি আমি করি, টাকা দিয়ে কিছু যদি মেশিন পারচেস করি, তাহলে তার জার্নাল কী হবে, মেশিন যদি আমি পারচেস করি তাহলে তার জার্নাল কী হবে, মেশিন অ্যাকাউন্ট ডেবিট, মেশিনকে আমি শর্টে এমএসি বলে লিখছি, মেশিন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ টাকা আমার হাত থেকে বেরিয়ে চলে গেল, টু ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা মেশিনের আগে না আমি একটা বাই বসিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো ক্যাশের ঘরে তো আর ক্যাশ লিখতে পারবো না, কি লিখবো, মেশিন লিখবো, যেহেতু বাই আছে তার মানে এই দিকে লিখবো, তার মানে বাই মেশিন বলে লিখছি। মেশিন অ্যাকাউন্ট আর লিখছি না, মেশিন বলে লিখে দিলাম। আচ্ছা অ্যাকাউন্ট লিখেও দিই, মেশিন কত টাকার মেশিন, 1200 টাকা। তাহলে এই হয়ে গেল। এবারে তোমরাই বলো কোন দিকে মনে হচ্ছে টাকা বেশি হতে পারে, অবশ্যই এই দিকে টাকাটা তো বেশি মনে হচ্ছে না। তাহলে চলো এই দিকটা যোগ করে দিই, 100, তারপরে এখানে কত রয়েছে 30,000 আর 19,200, যদি আমরা যোগ করি পাবো 49,300, 49,300। আবার এই দিকে করবো, আবার দেখো এইদিকে আমরা কত করবো, 49,300, ঠিক আছে। তাহলে এবার এই 49,300 থেকে এই যে এইগুলোকে বিয়োগ করব, এই যে 47,910, 1200, এগুলোকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো বলো তো, ব্যালেন্স পাবো কিন্তু 190। এটাকে আমরা পেলাম ব্যালেন্স, কিসের ব্যালেন্স পেলাম, ক্যাশ অ্যাকাউন্ট করছি মানে কি ক্যাশেরই ব্যালেন্স পেলাম। তাহলে আমরা কি লিখবো, বাই ব্যালেন্স, এই জায়গাটাতে আমরা কি লিখবো, বাই ব্যালেন্স সিডি,
ঠিক আছে, তাহলে আমরা ক্যাশের ব্যালেন্স কত পেলাম? ক্যাশের ব্যালেন্স কিন্তু পেলাম কত? 190। বোঝা গেল? বাই ব্যালেন্স মানে সিডি, তার মানে আমরা কার ব্যালেন্স পাচ্ছি? এটা ক্যাশের ব্যালেন্স। তাহলে ক্যাশের ব্যালেন্স আমি কত পেলাম? 190। তাহলে ক্যাশের ব্যালেন্সে আমি এখানে কত লিখব? 190। তাহলে এই আমাদের মোটামুটি সব শেষ হয়ে গেল। এবারে শুধু আমাদের কি করতে হবে? যোগ করার পালা। যোগ করলেই সমস্ত অ্যাসেট লাইবিলিটিস যোগ করলেই আমাদের হয়ে যাবে ব্যালেন্স শিট কমপ্লিট। তাহলে এবারে আমরা যোগ করে দিই তাহলে এইগুলোকে, এই যে সমস্ত অ্যাসেটের সাইডগুলোকে যদি আমরা যোগ করে দিই, সব এইগুলোকে ধরে ধরে আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা কত পাবো বলো তো? 69,790। তাহলে এখানে আমরা পাবো 69,790। ঠিক আছে, কি পেলাম? 69,790। এই সাইডেও যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 69,790। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। আবার এখান থেকে দাগ কেটে দেবো। তাহলে এই অ্যামাউন্টটা আমি কত লিখলাম ভালো করে দেখে নাও, 69,790। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের একটা প্রবলেম সলভ।